focus, my mind takes flight. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কসমিক ফ্লো। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটি লাইক অবশ্যই করে দেবেন। আজকে আমি আলোচনা করব ওই প্রেগনেন্সি অ্যান্ড স্পিরিচুয়ালিটি রিলেটেড ব্যাপার নিয়ে। এটি হচ্ছে 3 নম্বর ভিডিও, যেখানে আমি আপনাদের কিছু তথ্য পরিবেশন করব, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং আরও অন্যান্যদের যে এক্সপিরিয়েন্স সেগুলোই একসাথে করে আপনাদেরকে পেশ করব। তো যারা প্রেগনেন্ট, যারা পরবর্তীকালে প্রেগনেন্ট হবেন, যারা এখনও বিয়ে করেননি কিন্তু ডেফিনেটলি আফটার ম্যারেজ হয়তো কনসিভ করতে চাইবেন, ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেই কিন্তু ভিডিওটি দেখবেন। এছাড়াও বাড়ির অন্যান্য যারা মেম্বার্স রয়েছেন, যারা চান যে আপনার পরিবারে, আপনার বংশে একটি ছোট শিশুর আগমন হোক, তারা সবাই কিন্তু ভিডিওটি দেখবেন। এবং যারা হয়তো অনেক কী বলবো যে বার্ধক্য অবস্থাতে চলে এসেছেন বা অনেকটা সময় জীবনের অতিক্রম করেছেন, এখন হয়তো মনে করছেন এগুলো না জানলেও হবে, কিন্তু আমার যেটা মনে হয় যে জানার কোনো সীমা নেই আর জানার কোনো শেষও নেই। তো সেক্ষেত্রে যদি আমি এমন কিছু তথ্য আপনাদের সামনে পরিবেশন করতে পারি যার হয়তো কিছুটা আপনারা জানেন না, তো আশা করি খুব একটা অসুবিধে হবে না। তো অন্যান্য অনেক ভিডিও আসে, অনেক রিল আসে, তো তার মাঝে যদি এটি আপনার কাছে আসে তাহলে অবশ্যই পুরোটা দেখবেন এবং শুনবেন। তো যেটা আমি আগের দুটো ভিডিও করতে গিয়েও আমি বলেছি যে আমার ভীষণ র্যান্ডম যে থটগুলো আসে তার উপর আমি একটু সময় পেয়েছি বলে ভিডিওগুলো করছি। এবং বেসিক্যালি এই আর্টসটা আমার এই মুহূর্তে এখনই হলো এই কারণে, যেহেতু আমি অনেকগুলো প্রেগনেন্সি রিলেটেড রিডিং করেছি এবং আমি হয়তো একটা দুটো আপলোডও করেছি, এর আগে করেছি, বাট রিসেন্ট টাইমে একটা দুটো আপলোড করেছি। তো সেই নিয়ে আমি বেশ কিছু কথা বলতে চাইছি। তো ফার্স্ট ট্রাইমেস্টারে কীরকম হয়, আর কেউ যখন কনসিভ করতে চাইছেন সেই মুহূর্তে মানে কিভাবে একটি সোল নিজে চুজ করে তার মাকে এবং মায়ের গর্ভে আসে, কিভাবে সে থাকে মায়ের গর্ভে, এগুলো নিয়ে কিছু আমি বলেছিলাম। তো আজকে আরও কয়েকটা কথা আমি এর সাথে অ্যাড করবো। এবং যেটা আমি বলেছিলাম যে আমার দ্বিতীয় এবং তৃতীয় ভিডিওগুলো হবে এরকম, যে সেকেন্ড ট্রাইমেস্টার এবং থার্ড ট্রাইমেস্টারে কীরকম কী থাকে না থাকে সেই বিষয়ে কিছু কথা আমি আপনাদের সামনে আলোচনা করব। তো প্রথমত যেটা আমি বলেছিলাম যে একটি সোল তার মাতৃগর্ভে কীভাবে আসে, কীভাবে ইভেন আমি এটাও বলেছিলাম যে প্রেগনেন্সির ক্ষেত্রে কীভাবে ফার্টিলাইজেশন হয়, কীভাবে ইমপ্ল্যান্টেশন হয়। ইমপ্ল্যান্টেশন হওয়া মানে সেটা একটা সাকসেসফুল প্রেগনেন্সি তখন বলা যায়, মানে তার কিছুদিন পরেই কিন্তু কেউ কনসিভ করেছে কি না সেটা জানা যায়। এবার জানা হয়ে গেল, তো জানা হয়ে যাওয়ার পরে তাকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করে থাকতে হয়, ভীষণ সাবধানতার সাথে থাকতে হয়। এটা কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে? ভালো করে বুঝুন, প্রথম যে 3 মাস, সেই 3 মাস ভীষণ সাবধানতার সাথে কিন্তু চলতে হয়, সাবধানতার সাথে সমস্ত খাবার খেতে হয়। যে ডক্টর দেখাচ্ছেন তার সাথে ভালো করে কিন্তু আলোচনা করতে হবে যে কীরকম কী ডায়েট নেওয়া যায়, কীরকম যদি কিছু এক্সারসাইজ তিনি দিচ্ছেন তাহলে কীরকম কী করা যায়, মানে ডাক্তার যা যা বলবেন সেগুলো ডেফিনেটলি সেই মতো করে করতে হবে। আচ্ছা, এবার এরকম অনেকে ভাবে, পরিবারের অনেকে বা মা যারা প্রথমবার মা হচ্ছেন বা অনেকবার মা হয়েছেন, তাদেরও অনেক সময় ফুল কনসেপ্ট থাকে না, কারণ এগুলো নিয়ে খুব একটা কথা তো সেভাবে দূরদর্শনে আগে বা অন্যান্য জায়গায় খুব একটা কিছু বলা হতো না, আশা করি, ঠিক আছে? মানে এতটা ডিপলি আলোচনা হতো না। এখন মানে ইউটিউবের সুবাদে বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার সুবাদে হয়তো এই কথাগুলো বা এই তথ্যগুলো বিভিন্ন ডাক্তাররা পরিবেশন করছেন, বা এক্ষেত্রে আমি অ্যাজ এ হিলার আপনাদের সামনে এগুলো প্রেজেন্ট করছি। তো ভালো করে বুঝবেন যে প্রথমত কেউ যখন প্রেগনেন্ট হচ্ছে ওই সময়টা ভীষণ এসেনশিয়াল, ভীষণ সিগনিফিক্যান্ট একটা পর্যায়ে যে কেউ প্রেগনেন্ট হলো। একটা সোল, মানে আমি যদি স্পিরিচুয়ালিটির দিক থেকে বলি তাহলে একটা সোল সে এলো, সে মাতৃগর্ভে স্থান পেল এবং সে তখন মানে রয়েছে, ঠিক আছে? মানে এক একটা ফর্ম, সেল থেকে টিস্যু, মানে এইভাবে সে মানে পরিপূর্ণ অবস্থাতে বা ম্যাচিওর অবস্থাতে একটা টাইমে আসবে, প্রায় 9 মাস, 9 দিন, 10 মাস, 10 দিন পরে তার যখন ডেলিভারি হবে, সে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে সে কিন্তু ভূমিষ্ঠ হচ্ছে। এটা হচ্ছে নর্মাল প্রসিজিওর, কিন্তু এই প্রসিজিওরের মধ্যে অনেক রকম ব্যাপার থাকে যেগুলো ডেফিনেটলি ডক্টর অ্যানালাইসিস করতে পারে। এই কারণে আলট্রাসোনোগ্রাফি কি অন্যান্য ধরনের টেস্ট দেয়, কিছু ব্লাড টেস্ট দেয় ইত্যাদি। সেগুলোর মাধ্যমে তারা যে মা হতে চলেছে, পেশেন্ট আমি বলবো না, কারণ মা হওয়া এটা একটা কী বলবো যে কোনো রোগ ডেফিনেটলি নয়। তো যারা প্রেগনেন্ট হচ্ছেন তারা প্রথমত এটা মনে করে রাখবেন যে আপনারা রোগী নন, আপনারা প্রেগনেন্ট, আপনারা কাউকে আনতে চলেছেন। তো এই সময় না মানে ইউনিভার্সাল এনার্জি, নেচার আপনাকে ভীষণভাবে সাহায্য করে, ভীষণভাবে সাহায্য করে। এবার আমি যে কথাগুলো বলতে চলেছি খুব 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 ভালো করে মন দিয়ে শুনবেন, কারণ আমি
সায়েন্স প্র্যাকটিক্যাল বই থেকে যা পড়াশোনা করেছি সেগুলো যেমন বলবো, তার সাথে সাথে পার্সোনাল এক্সপিরিয়েন্স অন্যান্যদের থেকেও যা এক্সপিরিয়েন্স তারা পেয়েছে সেগুলোও যেমন শেয়ার করব, ঠিক তেমনভাবে এই স্পিরিচুয়ালিটি এইগুলো নিয়েও কিন্তু আমি কথা বলবো। তো একদম মিস করবেন না ভিডিওটি। তো সেক্ষেত্রে যেটা বলার, যে যখন সোল চলে এলো তারপরে আস্তে আস্তে সেল থেকে টিস্যু বিভিন্ন অর্গ্যান গঠন হবে, সিস্টেম গঠন হবে, তারপরে ডেলিভারি হবে ম্যাচিওর অবস্থাতে। এবার প্রথম যখন মানে গর্ভস্থ হলো তখন একজন মায়ের কথা বলবো আর বাচ্চাটার কথাও বলবো সাইমালটেনিয়াসলি, এবং তার সাথে সাথে পরিবার বাবার কীরকম কী করা উচিত না উচিত, তারও থট প্রসেস কী হওয়া উচিত সেগুলোও শেয়ার করবো। তো যেটা প্রথমত বলার, যে খুব স্বাভাবিকভাবেই সব যদি স্বাভাবিকভাবে হচ্ছে, সব যদি স্বাভাবিক থাকছে, ঠিক আছে, তাহলে ডেফিনেটলি সবাই খুব খুশি হবে। মানে স্বাভাবিকতা আমি এই কারণে বললাম, মানে এই শব্দটির প্রয়োগ আমি এই কারণে করলাম, কারণ অনেক সময় কী হয় যে যৌন হেনস্থার কারণে বা অন্যান্য কারণে হয়তো অখুশি থাকে অনেক পেরেন্টসরা, বা তারা চায় না। সেই জায়গাগুলো আমি আগের ভিডিওতে বলেছি যে আমি নেগেটিভিটি ব্যাপার নিয়ে আলোচনা করছি না, আমি সেই কথাগুলো বলবো না, আমি সবটাই পজিটিভ বলবো। তো সেইটা হচ্ছে ব্যাপার, যে যখন এই নিউজটা শোনা হয় যে হ্যাঁ কেউ কনসিভ হতে চাইছেন, এবং তখন সে প্রেগনেন্ট যখন হয়ে যাচ্ছে, ডেফিনেটলি হাজব্যান্ড ওয়াইফ ভীষণ খুশি, ফ্যামিলির সবাই খুশি। এবার অনেকের ধারণা থাকে এরকম যে ওই পেট যখন বড় হবে, পেট যখন উঁচু হবে, যখন বোঝা যাবে মানে বেবি বামটা, তখন থেকে সে আর কাজ করবে না, বা তখন থেকে সে রেস্টে থাকবে, বা তার আগে তো সে নর্মালি থাকে, কোনো অসুবিধা হয় না। সেটা কিন্তু একেবারেই ভুল ধারণা। প্রথম দিন যেদিন থেকে জানতে পেরেছেন সেদিন থেকে কিন্তু কিছু প্রিকশন নেওয়া ভীষণভাবে ইম্পর্টেন্ট, নিজের খেয়াল রাখা ভীষণভাবে ইম্পর্টেন্ট, সাবধানতা অবলম্বন করা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এবার আমি টুকরো টুকরো কতগুলো কথা বলি। প্রথমত যেটা আমার ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত মতামত, আমাকে যারা মানেন বা আমার কথা যারা শোনেন বা যাদের মনে হবে আমার সাথে কানেক্টেড ফিল করবেন, তারা এই কথাগুলোকে নেবেন, আর যাদের মনে হবে যে না আমি ভুল বকছি বা ভাট বকছি বাজে বকছি, তারা জাস্ট ডিসকাস করে দেবেন এই কথাগুলো। সেটা হচ্ছে যে এটি একটি অবশ্যই ভীষণ খুশির খবর, কিন্তু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে প্রথম 3 মাস খুব একটা বেশি কাউকে না জানানোই ভালো। ভালো করে মন দিয়ে শুনবেন, প্রত্যেকটা কথা আমি কেন বলছি তার পেছনে আমি অবশ্যই যুক্তি দেবো। তো প্রথম 3 মাস বা ফার্স্ট ট্রাইমেস্টার খুব একটা বেশি লোকজনকে না জানানো ভালো। 2-4টে লোক, 5টা-6টা লোক ম্যাক্সিমাম, ঠিক আছে। সে যতই আপন হোক যাই হোক না কেন, একজন মাকে বলছি যে প্রেগনেন্ট হয়েছে তাকে বলছি, এবং তার হাজব্যান্ডকেও বলছি, এবং তার সাথে সাথে জাস্ট তার শ্বশুর শাশুড়ি এবং মা বাবা যদি থাকছে তাদেরকে বলছি, মানে ওই 4-5 জনের ব্যাপার। বাকি অন্যান্যরা অন্যান্যদের জীবন, কিন্তু শ্বশুর শাশুড়ি মা বাবা এদের জানা এই কারণে প্রয়োজন, কারণ ডেফিনেটলি মেয়ে বা বৌমার খেয়াল আপনারাই রাখবেন, এবং যেটা আপনাদের রাখা উচিতও, কারণ আপনাদেরই বংশের কেউ কিন্তু আসতে চলেছে, সে ছেলে হোক মেয়ে হোক যাই হোক না কেন। এবার মাস্কুলিন এনার্জি কী, ফেমিনিন এনার্জি কী, কে আসতে চলেছে, এগুলো নিয়েও আমি বিস্তারিত আলোচনা করব, অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। তো যেটা বলার, যে প্রথম 3 মাস ভীষণ ভাইটাল। তো সেই কারণে হাজব্যান্ড ওয়াইফ জানলো, ওয়াইফ যদি নিজে ডিসাইড করে বা হাজব্যান্ডে যদি ডিসাইড করে, বা প্রথমত এটা বুঝতে হবে, জানতে হবে যে অন্যান্য কাউকে জানানোর আগে, ঠিক আছে, হাজব্যান্ডকে জানানোর, ঠিক আছে, তারপরেই যেটা করা উচিত সেটা হচ্ছে ডক্টর ভিজিট, ঠিক আছে। ডাক্তারের কাছ থেকে একটা ডাবল কনফার্মেশন, এবং তিনি যদি ব্লাড টেস্ট করতে বলছেন সেগুলোও করে সমস্ত কিছু রিপোর্ট নিয়ে আবারও রিচেক করা, মানে ডাক্তারের কাছে রিভিজিট করা, এবং তিনি যা যা বলছেন সেই প্রিকশনগুলো মেনটেন করা, এবং তারপরে ওনার কাছ থেকে জিজ্ঞেস করা তাহলে কি আমি জানাবো। কারণ আমার মনে হয় না যে হ্যাঁ, এখানে অনেকে বলতে পারেন যে এটা পরিবারের ব্যাপার, এত বড় সুখবর, এবার ডাক্তার পারমিশন দেবে কিনা। ডাক্তার ঠিক পারমিশন দেবে এরকম ব্যাপারটা নয়, বাট তার হ্যাঁ বা না এর ওপর অনেক কিছু নির্ভর করছে। তো আমার এটা মনে হয় যে কিছু জিনিস ব্যক্তিগত রাখা, কিছু জিনিস গোপন রাখা কিছু ক্ষেত্রে ভীষণভাবে সেটা ইম্পর্টেন্ট। এবার এই কথাটা অনেকের পছন্দ হবে না, এবারে এই কথাগুলোও আমি কেন বলছি সেটাও আমি বুঝিয়ে বলবো, সেই জন্য বলছি বারবার যে একদমই স্কিপ করবেন না। তো যেটা বলার, যে হাজব্যান্ড ওয়াইফ প্রথমে জানলেন, তারপরে ডক্টর ভিজিট করলেন, ডাক্তার হ্যাঁ না সব কিছু বলার পর, রিভিজিট করার পর যখন আপনাকে প্রেসক্রিপশনে সব কিছু লিখে টিকে দিল যে কীরকম কী আপনি ওষুধ খাবেন না খাবেন, তারপরে আপনি তার থেকে পারমিশন নিয়ে বা তাকে জিজ্ঞেস করে বা তার থেকে পারমিশন না নিয়েও নিজেরা ডিসাইড করে খুব গোটা, মানে যে কজন লোকের সাথে আপনি কানেক্টেড বা একই বাড়িতে থাকছেন তাদেরকে আপনি অবশ্যই জানাতে পারেন। কিছু বন্ধুবান্ধব যারা খুব আপন বা আত্মীয় যারা খুব আপন, যারা আপনাকে এইটা কিন্তু আমি ভালো করে বলছি, ভালো করে বুঝবেন প্রত্যেকের জন্য। দেখবেন যে
দেখুন, প্রত্যেকটা মানুষ ডিফারেন্ট হয়, তাদের মানে মানসিকতা ডিফারেন্স, তাদের বিহেভিয়ার ডিফারেন্স, তাদের হয়তো একই গর্ভের সন্তান, না 3টে সন্তান 3 রকম, তাদের কথাবার্তা কারোর ভীষণ সৌম্য, কারোর ভীষণ রুড, এবার কেউ হয়তো খুব সৎ, কেউ হয়তো একটু অসততা প্রকাশ করে মাঝে মধ্যে। তো আপনি দেখবেন যে প্রেগনেন্ট হচ্ছে মাকে আমি এই কথাগুলো মেইনলি বলছি, কারণ মায়ের একটা যুদ্ধ শুরু হচ্ছে, ঠিক আছে? একটা যুদ্ধ, কী যুদ্ধ না, যে পবিত্র আত্মাটি আপনার গর্ভে এসেছে তাকে আপনাকে ভালো করে নারিশ করতে হবে, তাকে প্রতিপালন করতে হবে। একটা টাইমের পর সে যখন ডেলিভারি হয়ে যাবে, ভূমিষ্ঠ হবে, তারপরে তাকে মানুষের মতো মানুষ করতে হবে। তো একটা যুদ্ধ আসতে চলেছে, ঠিক আছে? এমন নয় আমি যুদ্ধ শব্দটা নেগেটিভ মানে ভাবে ইউজ করছি বা কিছু, কিন্তু এটা একটা গুরু দায়িত্ব, ঠিক আছে? একজন গুরুর দায়িত্ব যেমন যত বেশি, একজন মায়ের দায়িত্ব আই থিঙ্ক যে তার থেকেও বেশি। যখন শিশু গুরুর কাছে যাচ্ছে তখন গুরু তাকে শিক্ষাদান করছে, কিন্তু একজন সন্তান যখন মায়ের গর্ভে থাকে সে ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে কিন্তু মায়ের কাছ থেকে শিক্ষা পায়। তো সে কারণে এই জিনিসগুলো মেনটেন করা, বোঝা ভীষণ ইম্পর্টেন্ট যে মানে এটা একটা বিশাল বড় দায়িত্ব, বিশাল বড় কর্তব্য যে আপনি তাকে সঠিক ভাবে মানুষ করতে পারছেন। কারণ আপনি সবসময় বেঁচে থাকবেন না, আপনি যখন থাকবেন না আপনার অবর্তমানেও সেই সন্তানটি যেন খুব সম্মানের সাথে সবাইকে নিয়ে খুব সততার সাথে ভালোভাবে থাকতে পারে, এবং আগামী দিনে তার যে প্রজন্ম, তার যে বংশ বিস্তার হবে, তারাও যেন মানে আপনার ব্লাড লাইনটা হিল হয়, ব্লাড লাইনটা ক্লিয়ার হয়ে যায়, কোনো রকম কার্সের শিকার বা অভিশাপের শিকার যেন না হয়। সেটাও মানে যারা আমার এই ভিডিওটি ফলো করছেন বা দেখছেন তারা এই কথাগুলো ভীষণ ভালোভাবে বুঝবেন, কারণ এখানে আমি ব্লাড লাইন হিলিং, অ্যানসেস্ট্রাল কার্স, ডিফারেন্ট কাইন্ড অফ ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড অল এই ধরনের কথাবার্তা নিয়েও কিন্তু আলোচনা করবো। কারণ প্রেগনেন্সি একটা ভীষণ সেন্সিটিভ একটা জার্নি। এখানে ফিজিক্যালি যেমন তোমাকে ভীষণভাবে ভালো থাকতে হবে, ঠিক তেমনভাবে মেন্টালি, ইমোশনালি, সাইকোলজিক্যালি তোমাকে কিন্তু ভীষণভাবে ভালো থাকতে হবে। তো এটা প্রত্যেক মায়ের জন্য অবশ্যই ভালো করে মন দিয়ে শুনবে যে তুমি তোমার সিদ্ধান্ত নেবে যে তুমি কাদেরকে জানাবে আর কাদেরকে জানাবে না। এবার আমার এটা মনে হয় যে সকল মানুষরা তোমাকে, তারা হয়তো দূরের সম্পর্কেরও হতে পারে, কিন্তু তারা তোমাকে মোটিভেট করে, তারা তোমাকে ক্রিটিসাইজ কখনো করে না। বা যে সকল মানুষের সাথে কথা বললে তুমি যতই ডাউন থাকো, তুমি হয়তো লাইট ফিল করো, পজিটিভ ফিল করো, তোমার ভালো লাগে তাদের সাথে কথা বলতে, এবং তুমি এটা জানো যে তারা কখনোই তোমাকে কুবুদ্ধি দেবে না, বা তারা কখনোই তোমার খারাপ চাইবে না, বা তারা হয়তো তোমায় শাসন করতে পারে, তোমায় বকতে পারে, কিন্তু মানে একদম দিনের শেষে কোনো সুবিধা অসুবিধা যাই হোক না কেন তারা তোমার পাশে থাকবে, তোমায় অবজ্ঞা করে না, তোমায় অবহেলা করে না। সেই সকল মানুষদের তুমি যদি মনে করো তারা যদি দূরের সম্পর্কেও হচ্ছে, তাহলে অবশ্যই তাদেরকে জানাতে পারো। এটা তোমাকে বুঝতে হবে, তুমি মা হচ্ছ, তো তোমার ইনটিউশন ডেভেলপ করা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। কারণ এখন যেটা আমি বললাম যে একটা জীবন যুদ্ধ, একটা বড় যুদ্ধ, শুধুমাত্র তোমাকে তোমার খেয়াল রাখলে হবে না, তোমার সাথে সাথে যে আসতে চলেছে তারও কিন্তু সার্বিকভাবে খেয়াল রাখতে হবে, তারও কিন্তু মানসিক, শারীরিক, তার আধ্যাত্মিক, তার সম্পূর্ণ বিকাশের দায়িত্ব তোমার। তো সেই জন্য তোমাকে অনেক বেশি এম্পাওয়ার হতে হবে, ঠিক আছে? মা দুর্গা হতে হবে। তো সেই জন্য নিজের ইনটিউশনকে ডেভেলপ করাতে হবে, তার জন্য এই থার্ড আই চক্রাটাকে অ্যাক্টিভেট করা ভীষণভাবে প্রয়োজন। এবার থার্ড আই চক্রাকে অ্যাক্টিভেট করবো কীভাবে, আমি এইগুলো বলার সাথে সাথে আমি কিন্তু কোনো রকম স্ক্রিপ্টেড কিছু বলছি না, আমার যা মনে আসছে আমি সেগুলোই যেহেতু ডেলিভার করছি। তো অনেক মানে যেটা আমি ভেবে রেখেছি যে আমি এইটুকু বলবো, সেটুকু না বলে আরও অনেক বেশি কিন্তু আমার বলা হয়ে যায়, মানে যেটা আমার প্রত্যেকটা ভিডিওতে সেরকমই হয়। তো এটাতে তো আরও বেশি হবে, কারণ এটা আমি মানে মন থেকে উজাড় করে সব কিছু বলবো যা জানি। তো সেই জন্য প্রথম রেমেডি হচ্ছে থার্ড আই চক্রাকে অ্যাক্টিভেট করা। তো তার জন্য কী করতে হবে, ভেরি সিম্পল প্রসেস, সেটা হচ্ছে যে ওম, ঠিক আছে? ওম চ্যান্টিং করতে হবে 108 টাইমস। ওম হচ্ছে সব থেকে পবিত্র শব্দ, সব থেকে মানে ওঙ্কার ধ্বনি দিয়েই পৃথিবীর সৃষ্টি, ঠিক আছে? সেই ধ্বনিটা ডেফিনেটলি সায়েন্টিস্টরাও এটা এখন মেনেছেন। তো ওম হচ্ছে সব থেকে সুন্দর, সব থেকে পবিত্র একটি শব্দ, একটি ধ্বনি, ঠিক আছে? এটা একদম আমাদের পেট থেকে আসে, ঠিক আছে? আমাদের যে ঊর্জা, আমাদের যে মণিপুর চক্র, সেটা থেকে আসে। তো বেসিক্যালি আমি কি করব, আমি খুব ভালোভাবে বসবো, কারণ এই প্রেগনেন্সি টাইমে না নিজের সাথে সময় কাটানো ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো যখনই নিজে একটু একা থাকবে বা একটু মেডিটেশন করবে, তখন অবশ্যই ওম চ্যান্টিংটা করবে। এবার যে বাচ্চাটি তোমার মানে পেটে তোমার গর্ভে ডেভেলপ হবে, তারও থার্ড আই চাকরা ডেভেলপ হবে, তারও ইনটিউশন বাড়বে, তারও হিলিং হতে থাকবে, ঠিক আছে? কারণ তুমি করছো, তোমার থট তার মধ্যে কিন্তু ডিরেক্টলি ইনডিরেক্টলি যাচ্ছে, বিকজ তুমি যা কিছু নিউট্রিশন ইনটেক করছো সেটাও যেমন যাচ্ছে, তোমার যে শ্বাস আপ ডাউন হচ্ছে, তোমার যখন প্যালপিটেশন হচ্ছে, তুমি বেশি টেনশন করছো, সেই ভাইবটাও কিন্তু সে পাচ্ছে। তো সেই কারণে অলওয়েজ বলা হয় যে বি পজিটিভ,
স্টে পজিটিভ, ডু গুড টু আদার্স। তাহলে যে মানুষটি আসতে চলেছে সেও কিন্তু ভীষণ পজিটিভিটির মধ্যে থাকবে। জীবনে যাই যুদ্ধ আসুক না কেন, যত বড়ই সংগ্রাম আসুক না কেন, সে কিন্তু জয়লাভ অবশ্যই করবে। তো সেই জন্য একজন মাকে ভীষণ 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 কিন্তু স্ট্রংগেস্ট থাকতে হয়। তো যেটা বললাম যে ওম যে চ্যানটা, সেটা যদি তুমি করো 108 টাইমস করে ইচ অ্যান্ড এভরিডে, তাহলে ডেফিনেটলি কিন্তু তোমার থার্ড আই চাকরা অ্যাক্টিভেট হবেই হবে। ঠিক আছে, মানে সেটা খুলবে। এমন অনেকের থাকে যে ব্লকেজ থাকে, কী করবো না বুঝতে পারছি না, আমার মাথায় কিছু ঢুকছে না, পাগল পাগল লাগছে, আমার ঘুম আসছে না। এবার কি হয় যে প্রথমত একটি মেয়ের, আমি এই প্রেগনেন্সি রিলেটেড এই ভিডিওগুলোর আগেও আমি বলেছিলাম, আই থিঙ্ক প্রথম বা দ্বিতীয় ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, যে মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে আমি কথা বলেছিলাম, পিরিয়ড নিয়ে আমি কথা বলেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে একটি মেয়ের কীভাবে এক মাসের মধ্যে কতগুলো হরমোনের ফ্লাকচুয়েশন হচ্ছে, ফলিকুলার মানে সাইকেল চলছে, ঠিক আছে, এফএসএইচ এলএইচ কাজ করছে, আবার কখনো ইস্ট্রোজেন প্রজেস্টেরন কাজ করছে, এভাবে তার বিভিন্ন ধরনের সাইকেল চলতে থাকে। মাসের মধ্যে 2-4 বার তার বিভিন্ন ধরনের ফ্লাকচুয়েশন আসতে থাকে, কখনো ওভুলেটরি ফেজ হয়, ঠিক আছে, কখনো তার মেনস্ট্রুয়াল সাইকেল হচ্ছে, এইরকমভাবে বিভিন্ন প্যাটার্নের মধ্যে দিয়ে সে যায়। তো যখন সে প্রেগনেন্ট হচ্ছে তখন তো মানে সমস্ত হরমোন যেগুলো প্রেগনেন্সির জন্য দায়ী, সেগুলো তো মানে একদম উঠে, মানে সেগুলোর একটা মানে হিউজ অ্যান্ড শার্প রাইজ হয়ে যায়, সাডেন রাইজ হয়। তো সেই কারণে কিন্তু ইমোশনাল একটা প্রেশার চলে আসে। মানে সবাই কিন্তু ঠিক এই যে ইমোশনাল প্রেশারটা, এটাকে নিতে পারে না। কারণ দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে, একা একা থাকতে ভালো লাগছে না, বা একা একা থাকতে ভালো লাগছে কিন্তু একা একা থেকেও আর কিছু ভালো লাগছে না, ঠিক আছে, মানে ডিফারেন্ট মানে যেটাকে মুড সুইং বলা হয়, সেগুলো হতে পারে, ডিপ্রেশন হয়, অনেক আগের কথা মনে আসে, ঠিক আছে। কারণ এই সময় আমি প্রথমে যেটা বলে শুরু করলাম যে নেচার ভীষণভাবে তোমাকে হেল্প করে, কারণ নেচার ইটসেলফ আ মাদার। আমরা মাদার নেচার বলি, আমরা মাদার আর্থ বলি, তো কি সেও তো মা, কারণ তার জন্যই তারা বেশ, তার জন্যই আমরা মানে পৃথিবীর বুকে থাকতে পারছি। তারা আমাদের মানে সিস্টেমটা এভাবেই রেখেছে, যেরকম একজন প্রেগনেন্ট মহিলার উম্বে তার বেবিকে সে ক্যারি করছে, মাদার আর্থ মাদার নেচার কিন্তু আমাদেরও এভাবে ক্যারি করে যাচ্ছে, এবং আমরা কিন্তু মানে খুব ভালোভাবে এখানে থাকতে পারছি। তো এটা হচ্ছে ন্যাচারাল প্রসেস। তো এই সময় কোনো মেয়ে যখন প্রেগনেন্ট হচ্ছে, তখন কি নেচারও সেই মানুষটিকে ভীষণভাবে পজিটিভ এনার্জি প্রোভাইড করার চেষ্টা করে, যে তার সবটুকু ভালো হোক, সব কিছু ঢেলে সে দেয়। কিন্তু আমাদের এত বেশি ব্লকেজ থাকে লাইফে, আমাদের এই যে ইনটিউশন, আমাদের দিব্যদৃষ্টি তো দূরের কথা, আমরা নিজের লাইফে কী করবো না করবো, কাল কী করবো সেটাই ভেবে পাই না, বিকজ আমাদের থার্ড আই চাকরা পুরোপুরি ব্লক থাকে। তো সেই কারণে প্রথমটাই হচ্ছে যে আমি থার্ড আই চাকরাটাকে আমি খুলে দেবো, ঠিক আছে, যাতে আমি ইনফরমেশন গ্যাদার করতে পারি, কী করা উচিত, কী না করা উচিত। এরকম বিভিন্ন মেসেজগুলো না ডাউনলোড হতে থাকে। যখন নিউ মুন আসবে, লোকে বলে যে অমাবস্যাটা খুব খারাপ, অমাবস্যায় বেরোতে না, ইত্যাদি ইত্যাদি। অমাবস্যার পরের দিন এবং অমাবস্যার দিনও অ্যানসেস্টাররা পৃথিবীতে আসেন, তাদের এনার্জি রিসিভ করা যায়, তাদের মেসেজ ডাউনলোড করা যায়, যদি সেদিন আমরা নিরামিষ ভক্ষণ করছি, যদি আমরা সেদিন কারোর সাথে কোনো ঝামেলায় যাচ্ছি না, আমরা যতটা সম্ভব মৌন থাকার চেষ্টা করছি, আমরা শান্ত থাকার চেষ্টা করছি, আমরা যদি আমাদের মধ্যে কামনেসকে নিয়ে আসি, শান্ত থাকা অবস্থাতেই শুধুমাত্র অন্য যে ফ্রিকোয়েন্সির যে মেসেজগুলো, অন্য ডাইমেনশন থেকে আসা কোনো মেসেজ আমরা কিন্তু ডাউনলোড করতে পারবো, এবং সেগুলো কিন্তু আমরা আমাদের নিজের জীবনে চ্যানেলাইজ করতে পারবো, ঠিক আছে। সো এটা কিন্তু মানে স্পিরিচুয়ালি এই নো মুন্ডে বা অমাবস্যা ভীষণভাবেই কিন্তু ইম্পর্টেন্ট এবং ভীষণ সিগনিফিকেন্ট, কিন্তু মানুষ ভয়ই পায়, ঠিক আছে, কারণ তারা জানে না, তাদেরকে অন্য বোঝানো হয় বা অন্যদের কথা শুনে ভুলভাল বুঝে রাখে, ঠিক আছে। পাশাপাশি হার্ট চাকরাকেও অ্যাক্টিভেট করা ভীষণভাবে প্রয়োজন, তার কারণ মন, হৃদয় সবাইকে ক্ষমা করে দিতে হবে, ঠিক আছে, মানে কারোর প্রতি কোনো গ্রাজেস রাখা যাবে না, যে এই লোকটা আমার সাথে এরকম করেছে, এই আমার সাথে এরকম করেছে, ঠিক আছে, আমি ক্ষমা করতে পারছি না। ক্ষমাই পরম ধর্ম। তো আমি জানি মানে বাস্তবিক জীবন কাটানো আর এরকম হয়তো আধ্যাত্মিক কথা বা এই ফিলোসফিক্যাল কথাগুলো শোনা এবং সেগুলোকে অ্যাপ্লাই করা নিজের প্র্যাকটিক্যাল লাইফে একটু ডিফিকাল্ট, অনেকটাই ডিফিকাল্ট, হয় না, সবসময় হয়ে ওঠে না, বা আমি যে বলছি আমিও যে সবসময় সঠিকভাবে তখনই করে নিতে পারছি তা কিন্তু নয়, ডেফিনেটলি একটু সময় লাগে। এত সহজে হঠাৎ করে কাউকে ক্ষমা করে দেবো অতটাও হার্ট চাকরা একদম 100% অ্যাক্টিভেট এখনও অবধি হয়নি, সেরকম পর্যায়ে যায়নি, কিন্তু ডেফিনেটলি তবে হ্যাঁ, হিলিংয়ের মাধ্যমে কি হয় যে অন্যান্য যারা রয়েছেন তাদের থেকে একটু তাড়াতাড়ি হিল
হয়ে যাচ্ছি, এইটাই আর কি। কিন্তু ডেফিনেটলি মানুষ হয়ে যখন জন্মেছি, কেউ যদি একটু মন খারাপ করার মতো কথা বলে তখন তো খারাপ লাগে। কিন্তু যারা একদম মানে সাধু, তারা যারা এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড থেকে অনেকটা দূরে মানে ওপরে উঠে গেছেন, তাদের ক্ষেত্রে এই সুখ দুঃখ খুব একটা ম্যাটার করে না। এবার আমাদেরও সেই প্রসেসটা চলে আসে, মানে আমারও এই হিলিং লাইনে যেহেতু দীর্ঘ বেশ কয়েক বছর ধরে রয়েছি, সেই জন্য আমার খুব একটা কিছু ম্যাটার করে না। মানে যখন প্রচণ্ড মানে খুশির কিছু হচ্ছে, তখনও মনে হয় যে ঠিক আছে ভালো। কিন্তু আমি ওরকম মানে ইভেন ওর সিচুয়েশনেও খুব ওভারওয়েলমড হয়ে যাওয়া এবং মানে খুশিতে নাচানাচি করাটাও করি না, আর দুঃখে হয়তো কান্না পেলেও খারাপ লাগলো, কিন্তু একেবারেই যে মূর্ছা যাবো যেটা আগে হতো, ঠিক আছে, মানে আগে সেই কষ্টটা বেশি হতো, এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে সেগুলো। তো এটাই হচ্ছে মানে হিলিংয়ের এক্সপিরিয়েন্স, এটা আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স বললাম। তো এটা যত প্র্যাকটিস করবে ডে বাই ডে, ডেফিনেটলি ইউ ক্যান গ্রো স্পিরিচুয়ালি, সোলের ট্রান্সফরমেশন হবে এবং এই মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড থেকে মানে আস্তে আস্তে চলে যাবে। তার মানে এই নয় যে সবার থেকে ইউনো অ্যাট্রাকশন কমে যাবে। অ্যাট্রাকশন মানে এই স্পিরিচুয়াল লাইনে ডেফিনেটলি ইটস নট এ গুড ওয়ার্ড, বাট যাই হোক মানে ওই আর কি আসক্তি থাকা, ওই বাংলা ইংরাজি মিলিয়ে সব একই হচ্ছে, কিন্তু তবুও সাংসারিক আসক্তি থাকবে, ঠিক আছে। হয়তো একদম মানে মোক্ষ লাভের সময় যখন আসবে বা মুক্তির সময় আসবে, তখন হয়তো মানে তখন তো সবাই ইন্টেনশনালি আনইনটেনশনালি সেই সাংসারিক জীবন থেকে তারা চলেই যায়, তাদের দেহান্তর ঘটে। তো যাই হোক সেসব কথা। তো এবার যেটা বলছিলাম যে যে এনার্জিটা আসতে চলেছে, তো অনেক রকম ফ্লাকচুয়েশন আসবে, যেহেতু হরমোনাল ফ্লাকচুয়েশন আসবে, ইমোশনাল ফ্লাকচুয়েশন তার সাথে কোরিলেটেড সেটা হবে, এবং ফিজিক্যাল বডিতেও অনেকের চেঞ্জেস আসে, ঠিক আছে। মানে চেঞ্জেস ইন দ্য সেন্স কি, মানে আমি কিন্তু প্রথম 3 মাসের কথা বলছি, আমি কিন্তু পরের কথা বলছি না। প্রথম 3 মাসে যে চেঞ্জেসগুলো আসবে, মানে প্রথমেই অনেকের যেরকম হয় যে আমিষ খাবারগুলো মেইনলি মাছ মাংস ডিমে অনেকের অসুবিধা হয়, তারা খেতে পারে না, গন্ধ লাগে। মানে কারণ কি, মানে একটা তোমার যে নিজের সিস্টেম ছিল, একজন আসছে, তো তোমার বডিতে সে ধারণ করেছে, সেই সোলটা এসেছে, সে কানেক্ট করেছে। তো এবার আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, ঠিক আছে, মেডিকেল লাইনে, বাকি স্পিরিচুয়াল লাইনের কথাটা পরে বলবো। তো একজন আসতে চলেছে, তোমার বডি ফাংশনগুলো অনেক বেশি দ্রুত হবে, বিকজ তার কাজ মানে বডি ফাংশনটা কীরকম, যে তোমাকে যেমন প্রোটেক্ট করবে, যে আসতে চলেছে বা যে সেল ডেভেলপ হচ্ছে, টিস্যু হচ্ছে ইত্যাদি ইত্যাদি, তো তাদের মানে সেটাও যেন ঠিকঠাক থাকে, মেনটেন থাকে, সেইটাকেও ভালো করে করার জন্য তোমার বডি ফাংশনটাও ডেফিনেটলি দ্রুত হবে, ঠিক আছে। তো সেই কারণে প্রপার নিউট্রিশন, নিজেকে মানে ওই অ্যাসিডিকের মধ্যে না নিয়ে যাওয়াটাই বেটার। মানে এমন কোনো খাবার খাবো না, মানে নর্মাল তো জাঙ্ক ফুড ফাস্ট ফুড নট অ্যালাউড, ঠিক আছে, কিন্তু অনেক সময় আমরা খেয়ে ফেলি, কিন্তু ওই সময়টা একদম কিন্তু খাওয়া যাবে না, মানে একদম মানে সেটা মেনটেন করতে হবে। এবার আপনারা অনেকে দেখবেন যে এই ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার থ্রুতে অনেকেই কিন্তু যাচ্ছে রেস্টুরেন্টে খাচ্ছে, তারা খুব ভালো আছে, তারা পোস্ট করছে। আমি কারোর নাম নিচ্ছি না, কারণ আমি অত দেখিও না, কিন্তু আমি এটা মাঝে মধ্যে এরকম আসে কিছু ফিডে যে এরকম অনেকে করছে, কিন্তু সেটা আমার ব্যক্তিগত মতামত। আমি আবারও বলছি, এনজয় করো লাইফ, ডেফিনেটলি এনজয় করো, বাট টক্সিক এলিমেন্টকে নিজের মধ্যে পোষণ করে নয়, ঠিক আছে। এনজয়মেন্টটা অন্যরকম হওয়া উচিত, যেখানে তুমি লাইট থাকবে, তোমার ফ্যামিলি ভালো থাকবে, তোমার যে আসতে চলেছে সেও ভালো থাকবে। এনজয়মেন্টটা কখনো ডার্ক কিছু নিয়ে নয়, কখনো টক্সিক এলিমেন্ট নিয়ে নয়। যেই রেস্টুরেন্টে আমি যাচ্ছি, যেই তেলে, সে যতই 5 স্টার হোক বা যাই হোক না কেন, যে তেলে রান্না হচ্ছে বা বাইরের রান্না, মানে ভেতরে ঘরে তুমি যেখানে যাচ্ছ, তোমার ভেরিফাই করা ভীষণভাবে প্রয়োজন। 5 স্টার হোটেলে তুমি আই ডোন্ট নো যে এরকম দেখা কি যায়, 5 স্টার হোটেলে আমিও গেছি, বাট খাবার বুফে খেয়েছি, কিন্তু শেফরা কীভাবে রান্না করছে, তারা হয়তো হাইজিন মেনটেন করছে, সেটা হয়তো স্ট্রিট ফুড সেরকম নয়, তার থেকে হয়তো বেটার কোয়ালিটি, কিন্তু তুমি এমনি ঘুরতে যাও সেখানে, মানে অন্য পরিবেশে যাও, কিন্তু খাওয়াটা মানে যে নিউট্রিশনটা আমি নিচ্ছি, যেটা আমি খাচ্ছি, যেটা আমার ডাইজেস্টিভ সিস্টেমের ভেতরে যাচ্ছে এবং সেখানে সমস্ত প্রক্রিয়া চলছে, আমার মনে হয় যে সেইটাকে ভীষণভাবে মানে যেমন তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, 5-10টা মেডিসিন পড়ে রয়েছে, তুমি কুড়িয়ে খেয়ে নেবে না, তুমি ওই সময় ডক্টর যেটা বলছে সেটাই শুনবে। তো আমার মনে হয় ঠিক সেরকমভাবে তুমি যেভাবে মানে খুব মাইনারলি ফলো করছো যে কী তুমি মেডিসিন নিচ্ছ, ঠিক সেরকমভাবে কী তুমি ফুড নিচ্ছ সেটাও মেনটেন করা ভীষণভাবেই কিন্তু প্রয়োজন, ঠিক আছে। মানে এক্ষেত্রে আমিও আমার এক্সাম্পল দেবো যে আমি কিন্তু একেবারেই ওই যে সময়টা ছিল, সেই সময় আমি কিন্তু কোনোরকম কিছু স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাইনি।
আই থিঙ্ক একবার মোমো খেয়েছিলাম, ঠিক আছে, ওই একবার মোমো খেয়েছিলাম, তখন পুজোর সময়, দুর্গাপুজো ছিল, কিন্তু সেটা ডেফিনেটলি ঠিক নয়। এবার আমি করেছি বলে আমি ডেফিনেটলি বলছি সেটা ঠিক নয়, যদিও ঈশ্বরের মানে অনেক আশীর্বাদ আমার কোনো প্রবলেম হয়নি, কিন্তু উচিত নয়। আচ্ছা, তো এই ফুড নিউট্রিশনের ব্যাপারে ধ্যান রাখা ভীষণভাবে প্রয়োজন। এবার যারা আমিষ খেতে পারছো না, ঝাঁঝ লাগছে, মানে অন্যরকম স্মেল হচ্ছে, কারণ তাদের অলফ্যাক্টরি নার্ভ সেরকমভাবে জেনারেট হচ্ছে যে ঠিকভাবে সেন্স হচ্ছে না, মানে যেটা তুমি নর্মালি খাবার খেতে সেটাও তোমার আর ভালো লাগছে না বা তুমি খেতে পারছো না, দ্যাট ইজ নট অ্যাবনর্মাল, দ্যাট ইজ ভেরি নর্মাল, ন্যাচারাল, অনেকেরই এটা হয়। তো সেটার জন্য কোনো ওষুধও নেই, যে এমন কোনো ওষুধ নেই তোমার মাছ ভালো লাগছে না, আই থিঙ্ক সো, ঠিক আছে, যে তোমার মাছ যাতে খেতে পারো সেই জন্য তোমাকে ডক্টর কোনো মেডিসিন দিল, তোমাকে তখন সাবস্টিটিউট খেতে হবে। এবার তুমি অন্যান্য সয়াবিন, পনির এগুলো খেতে পারো। এবার যাদের আবার ওই ল্যাক্টোজিন টলারেন্স রয়েছে তাদের পক্ষে আবার মিল্ক প্রোডাক্ট খাওয়া অনুচিত বা খেতে তারা পারবে না। এবার যাদের আবার বেশি সয়াবিন খেলে প্রবলেম হয় তাদের আবার খাওয়া যাবে না। তো সেই কারণে কারোর যদি কোনো ফুডে অ্যালার্জি থাকছে বা যেহেতু তোমার যেরকম সমস্যা হচ্ছে, ডেফিনেটলি ডাক্তারদের মানে ফ্যামিলির লোকেদের সাথে কথা না বলে এই মুহূর্তে আমার মনে হয় যে একজন গাইনোকোলজিস্টের সাথে কথা বলাটা, মানে ফ্যামিলির কেউ যদি ডক্টর হচ্ছেও তাহলেও আমার মনে হয় যে গাইনোকোলজিস্ট তুমি যাকে দেখাচ্ছ এবং যার হাতে তুমি ডেলিভারি করতে চাইছো তার সাথেই তুমি কথা বলবে। কারণ ওই যে 9টা মাস তোমাকে সে দেখবে, সে তোমার সবটুকু জানবে, আমার মনে হয় যে তাকেই সবটুকু খুলে বলা উচিত যে এই এই খাবারে আমার অ্যালার্জি রয়েছে এবং এই এই খাবারগুলো আমি এই মুহূর্তে খেতে পারছি না। তাহলে তিনি ডেফিনেটলি কোনো সাবস্টিটিউট বলবেন, সেই মতো করে নিজেকে অ্যালাউ করতে হবে যে ওই খাবারগুলো তোমাকে খেতে হবে। এবং মেইনলি যে খাবারগুলো ভীষণ ইম্পর্টেন্ট, মানে কারো যদি কোনো প্রবলেম নাও থাকে তাহলে অন্তত আয়রন ডেফিসিয়েন্সি যেন না হয়, তো সেই জন্য ছোলা, খেজুর, কুলেখাড়া পাতার রস সেগুলো খাওয়া ভীষণ প্রয়োজনীয়। তবুও আমি কিছু খাবারের নাম অবশ্যই বলবো, কিন্তু তার সাথে সাথে যখন মানে এখানে আমার ভিডিওতেও অন্ধবিশ্বাস করে নয়, তোমরা যখন ডাক্তারের কাছে যাবে ডাক্তারকে জিজ্ঞেস করবে যে এগুলো তোমাদের জন্য অ্যালাউড কিনা, বা অন্যান্য যদি কিছু থাকে সেগুলো লিখিয়ে নেবে, অবশ্যই লিখিয়ে নেবে, মানে বলবে ডাক্তারকে যে এগুলো আপনি লিখে দিন বা কীরকম কী খেতে পারবো, ঠিক আছে। এটা কেন বললাম আর আমি আলাদা করে বলছি না, মানে একটা প্রুফ থাকবে যে ডক্টর তোমাকে বলেছেন এই জিনিসগুলো। কারণ অনেক সময় কি হয়, হয়তো তুমিও ঠিকঠাক করে বলে ওঠোনি অ্যালার্জির কথা, এটা ওটা অনেক কিছু, এবার সেক্ষেত্রে হয়তো ডক্টর তোমাকে মুখে কিছু কথা বলে দিয়েছেন কিন্তু সেটা খেয়ে হয়তো প্রবলেম হয়েছে, তখন তুমি ডক্টরকে দোষারোপ করছো। তো ডক্টরের কাছেও সেটা লিস্ট থাকবে যে উনি কী বলেছেন এবং তোমার কাছেও থাকবে, তো তোমারও ভুল হবে না, ঠিক আছে। তো এইরকমভাবে আমার মনে হয় যে একদম খুব সুন্দর করে মেনটেন করা জিনিসগুলো ভীষণভাবে প্রয়োজন। আর আয়রন ডেফিসিয়েন্সি যেন না হয় সেটা যেমন দেখা প্রয়োজন, এবং তার সাথে সাথে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। তো ফলিক অ্যাসিডই যে বাচ্চাটি ডেভেলপ করবে, তার যে পুরো মেরুদণ্ড গঠন হবে, তার যে মানে একদম প্রথম যে 12 সপ্তাহের মুখে যেটা করা হয় সেটাকে এনটি স্ক্যান বলা হয়, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। এখানে আমি আরও একটা কথা বলবো যে অনেকে হয়তো টাকা পয়সার জন্য, আমি সবাইকে বলছি না, অনেকে টাকা পয়সার জন্য হয়তো সব স্ক্যান যেগুলো ডক্টর বলছেন করেন না, বা অনেকে পরিবারের লোকেরা বলেন যে করার দরকার নেই, ও তো আমরাও কি আর মা হইনি, আমরাও মা হয়েছি, এত তো কিছু করতে হয়নি আমাদের সময়। তো এরকম অনেকে বলবেন, তাদের সময়কার জীবনযাত্রা এখন জীবনযাত্রার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা তো একটা টক্সিক এনভায়রনমেন্টের মধ্যে থাকি, একটা টক্সিক এনার্জির মধ্যে থাকি। তখন তো এত মানে বাতাস এতটা টক্সিক তখন ছিল না, সারাউন্ডিংস তখন এতটা বিষাক্ত হয়ে ওঠেনি। এটার বলার অপেক্ষা রাখে না যে এখন সবটাই বিষাক্ত, ঠিক আছে, বিশ্বের মধ্যেই আমাদের বাস। তো যাই হোক, এবার যেটা বলার সেটা হচ্ছে যে ওই ফলিক অ্যাসিডের মাত্রা যেন ঠিকঠাক থাকে, সেটা অনেকের ক্ষেত্রে কেউ যদি কনসিভ করতে চাইছেন সেখানেও কিন্তু মানে ফলিক অ্যাসিডের পাতার ভীষণই মানে খুবই কম দামে পাওয়া যায়। তো সেটাও খাওয়াটা, এটার কোনো মানে অ্যাজ কোনো সাইড এফেক্ট নেই, সেটা ভালোই হবে, ঠিক আছে। শরীরে সঠিক পরিমাণে সব ভিটামিন মিনারেলস থাকা ভীষণভাবে আবশ্যিক, এবং সেক্ষেত্রে ফলিক অ্যাসিডের গুরুত্ব অপরিসীম। তো সেই কারণে এই ফলিক অ্যাসিডের মাত্রা যেন ঠিকঠাক থাকে, ফলিক অ্যাসিডটা কিন্তু সব ডক্টররা প্রেসক্রাইব করেনি। তো প্রথম 3 মাস ওটা কিন্তু খেতেই হবে। তো 12 সপ্তাহের মুখে এনটি স্ক্যান হয়, এনটি স্ক্যানে মেইনলি দুটো জিনিস দেখা হয়, একটা হচ্ছে এই ন্যাজাল বোনটা দেখা হয় যে সেটার গঠনটা ঠিকঠাক হয়েছে কিনা, সেটা উঠছে কিনা, নাকের গঠন ঠিকঠাক হয়েছে কিনা, এবং এই পেছনের জায়গাটা মানে যে ঘাটটা মানে আমাদের মাথা এবং
যে পিঠ তার মাঝে যে ঘাটটা থাকছে, মানে ওই জায়গাটায় মেইনলি কোনো রকম কোনো স্ফীত অংশ আছে কি না, না ওটা মোটামুটি ঠিকঠাকই আছে, না ওখানে কোনো রকম অ্যাবনর্মালিটি কিছু শো হচ্ছে কি না, এই দুটো জিনিস মেইনলি দেখা হয়। এই দুটো জিনিস যদি ঠিক থাকে তাহলে কিন্তু অবশ্যই সে একটা ধাপ ফার্স্ট ট্রাইমেস্টার পেরোলো। এবং সবাইকে মানে যাদের এটা পেরিয়ে গেছে সবাইকে অনেক বেশি শুভেচ্ছা যে প্রথম ধাপ পেরোলো। এবার বেশ কিছুটা সুস্থির হতে পারবে বা শান্তি পাবে। তার কারণ প্রথম 3 মাস ভীষণ ভাইটাল। প্রথম 3 মাস কিন্তু বেশি দৌড়ঝাঁপ করা যায় না, বা আমার বেবি বাম পাশে নি বলে আমি সব কিছু করবো, আমি সিঁড়ি ভাঙবো, আমি ঘর মুছবো, আমি সব কিছু করবো, তা কিন্তু হবে না। সবার অ্যাক্টিভিটি বা তাদের গার্হস্থ্য জীবনে কি কাজ করছে না করছে সেগুলো সব কিছু সেম নয়। কেউ সেডেন্টারি ওয়ার্কের সাথে যুক্ত, কেউ মডারেট ওয়ার্কের সাথে যুক্ত, কেউ হেভি ওয়ার্কের সাথে যুক্ত। তো এটা দেখতে হবে যে তোমার প্যাটার্নটা কি এবং তুমি কতটুকু কি পারবে। তো সেই মতো করে ডক্টরের কাছে বলতে পারো যে এটা হচ্ছে আমার ওয়ার্ক শিডিউল। কেউ যদি হাউসওয়াইফ হোম মেকার হচ্ছে তারাও বলবে যে তারা বাড়িতে তো বিশাল কাজ, ঠিক আছে, মানে হাউসওয়াইফ হওয়া মানে ধন্য ধন্য, তাকে করা উচিত, প্রচুর কাজ থাকে। তো সেই সমস্ত মানে একটা সম্পূর্ণ বাড়িকে পরিষেবা দেওয়া, প্রত্যেকটি মানুষকে পরিষেবা দেওয়া, এবং সেই জায়গা থেকে তার একার ঘাড়েই যদি সবটুকু থাকছে তাহলে তার কি কি কাজ, মানে এই প্রথম 3 মাস সে কতটা করতে পারবে না পারবে তাকে বুঝতে হবে, করতে হবে। অন্যান্য মানুষের হেল্পের ভীষণভাবে প্রয়োজন এই মুহূর্তে, এবং ডাক্তারের সাথে সেভাবে কথা বলতে হবে যে আমার যেরকম প্যাটার্ন বা তার যেরকম যদি ব্লাড টেস্ট কিছু হচ্ছে সেই অনুযায়ী কিছু ডেফিসিয়েন্সি আছে কিনা বা কিছু, সেই মতো করে ডক্টর বলে দেবেন যে এই কাজগুলো বন্ধ রাখবে, এই কাজগুলো করবো। আর হালকা কিছু এক্সারসাইজও ডেফিনেটলি করা ভীষণভাবে প্রয়োজন। সেগুলো যদি ডক্টর বলছে তাহলে অবশ্যই করবে, আর যদি না বলছে বা যদি না কিছু করতে হচ্ছে তাহলে মেডিটেশন, হিলিং, এগুলোতে কোনো রকম কিন্তু প্রতিবন্ধকতা নেই, এগুলো অবশ্যই করবে। এগুলোতে কিন্তু ভালো ঘুম হবে, তোমার ব্রিদিংটা, ঠিক আছে, এই ব্রিদিং সাইকেল এটা ভালো থাকবে, শ্বাস প্রশ্বাসের ক্রিয়া ভালো হবে, এবং শ্বাস প্রশ্বাসের যদি সঠিক ক্রিয়া থাকে, শ্বাস প্রশ্বাসেই কিন্তু মানুষের সুখ দুঃখ, মানুষের জীবন নির্ভর করে। এই শ্বাস প্রশ্বাসের ওপর থাকে শনির রাজত্ব, শ্বাস প্রশ্বাসের ওপর থাকে আমাদের কর্মজীবন। সুতরাং এইটাকে মেনটেন করা ভীষণভাবে প্রয়োজন। আমরা যখন ভয় পেয়ে যাচ্ছি আমাদের তখন প্যালপিটেশন হচ্ছে, আমরা জোরে জোরে শ্বাস নিচ্ছি, আবার যখন আমরা খুব রিল্যাক্স করছি আমরা শ্বাসটাকে সেভাবে অনুভবই করতে পারছি না, কিন্তু আমরা রিল্যাক্সে কিন্তু শ্বাস নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এগুলো বিভিন্ন প্যাটার্ন, এই প্যাটার্নের মাধ্যমে, শ্বাসের মাধ্যমে কিন্তু আমাদের থট প্রসেস চেঞ্জ হয়। তার কারণ কি, একটা ছোট উদাহরণ দিয়ে বলি, যখন আমাদের প্যালপিটেশন হচ্ছে তার মানে আমরা ভয় পেয়েছি, কোনো বিষয়ে চিন্তা করছি, তার মানে সেই চিন্তায় ডুবে গেলে আমাদের অবচেতন মন তখন ট্রিগার হয়ে যাচ্ছে, ওই চিন্তাটাকে আমরা বারবার করবো। আর প্রেগনেন্সির সময় মানুষ বেশি সেন্সিটিভ থাকে, বেশি ইমোশনাল হয়ে পড়ে, কারণ কেউ যখন মা হচ্ছে এমনি তার ফেমিনিন বডি, তার মধ্যে ফেমিনিন এনার্জি এমনিই রয়েছে। তো সেই জায়গাতে ফেমিনিন এনার্জি হচ্ছে ইমোশনের সাথে রিলেটেড, তো ইমোশনাল সে বেশি হবেই হবে। তো সেই জায়গা থেকে আরও যদি সে টেনশন করে, আরও যদি সে স্ট্রেস নিচ্ছে, তাহলে ডেফিনেটলি কিন্তু তার সমস্যা হয়ে যাবে। তার কারণ অবচেতন এবং চেতন মন দুই কানেক্টেড হয়ে যাবে। তার ওই যে তার সমস্যাটা রয়েছে সেই সমস্যা নিয়ে সে বেশি করে ভাববে, এবং ঘুমের মধ্যেও ভাবতে থাকবে। অবচেতন মন অন্য ভালো কিছু আর কিন্তু তাকে মানে প্রোভাইড করতে পারবে না, সে শুধু ওই একটা চিন্তার মধ্যে, ওই ট্র্যাকটার মধ্যে ঘুরে যাবে। তো এই চক্রবহু থেকে বের করা ভীষণভাবে প্রয়োজন। তো এই কারণে প্রতিদিন 2 বার করে কেউ যদি মেডিটেশন করছে এবং তার পাশে যদি হিলিং কেউ শিখছে, কেউ যদি স্পিরিচুয়াল হিলিং শিখছে, তো তাহলে কিন্তু অবশ্যই সে ভালো থাকবে, ঠিক আছে। তার আর কোনো টেনশন বা অন্য কিছুতে সে কিন্তু সাফার করবে না, ঠিক আছে। এবং শুধুমাত্র সে নয়, তার ফিজিক্যাল বডি, মেন্টাল বডি, স্পিরিচুয়াল বডির সাথে সাথে তার সোল ট্রান্সফরমেশন হয়, এবং তার পাশাপাশি যে বাচ্চাটি আসতে চলেছে তারও কিন্তু ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, ইউনিভার্সালি হিলিং হতে থাকবে, এবং সেও কিন্তু সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে। আচ্ছা, তার মানে এটা নয় যে যারা স্পিরিচুয়াল হিলিং আজ পর্যন্ত শেখেনি তাদের বাচ্চা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে না, কিন্তু যে যাই করছে ডেফিনেটলি শিখলে আরও ভালো, আরও আপগ্রেডেশন হয়। এটা হচ্ছে আমার বক্তব্য, এটা সত্যিই হয়। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে ওকে, একটার পর একটা কথা বলতে গিয়ে সবটুকু গুলিয়ে যাচ্ছে, কোনটা বলবো, তো মাঝে মধ্যে একটুখানি আমার পজের প্রয়োজন। তো যেটা বলছিলাম যে হ্যাঁ, ফলিক অ্যাসিড, এই মেডিসিন, এই পিলগুলো নেবেন প্রথম 3 মাস। কাউকে যদি না জানাতে চাইছেন না জানাবেন, আপনার উপর ডিপেন্ড করছে সব কিছু। আর যিনি বাবা রয়েছেন এই কথাটা তাদের উদ্দেশ্যে বলা যে আপনাকে কিছু করতে হবে না, ঠিক আছে। আপনাকে শুধু তার খেয়াল রাখতে হবে, তাকে মেডিসিন দিতে হবে, তাকে ভালো করে ফল শাকসবজি খাওয়াতে হবে, ডাল খাওয়াতে হবে, প্রোটিন যেন ভালোভাবে পায়। কারণ একটি মা যখন সন্তান ধারণ করে তখন তার শরীরের গঠন চলে ঠিকই, কিন্তু যখন সে ডেলিভার করে দেবে তখন তার ক্ষয়ও চলে। হঠাৎ করে তো
হয়তো কেউ বেরিয়ে আসবে, এবং যে মা রয়েছেন তারও যেমন ওই সময়টা গঠনের ভীষণ প্রয়োজন, ঠিক তেমনভাবে সন্তানেরও গঠনের প্রয়োজন। ডেফিনেটলি যে আসছে চাইবেন যে সে ম্যাচিওর হয়, সে সুস্থ স্বাভাবিক একদম সবল হয়। তো সেক্ষেত্রে প্রোটিন ডায়েটটা ভীষণভাবে মেনটেন করা প্রয়োজন। তো আপনাকে অনেক বেশি কনসাস হতে হবে। আপনার স্ত্রী শুধুমাত্র শারীরিকভাবে সুস্থ থাকে তা নয়, শারীরিক এবং মানসিকভাবে যেন সে সুস্থ স্বাভাবিক থাকে সেই দিকটাও কিন্তু আপনাকে দেখতে হবে। এবার অনেক সময় ইমোশনাল ফ্লাকচুয়েশনের জন্য অনেক ভুল সিদ্ধান্ত, হঠকারী সিদ্ধান্তও তারা নিয়ে নিতে পারে। ওই রাত 2টোর সময় বলা আইসক্রিম খেতে যাব, চকলেট খেতে যাব, ঘুরতে যাব, আমি বাইক রাইডিং করব, এইসব মানে আমার কাছে এগুলো উদ্ভট। কারণ আমার ব্যক্তিগতভাবে তো এরকম আমি কখনো বিকজ আই নো যে আইসক্রিম ইজ নট গুড ফর মি, নট গুড ফর এনিওয়ান, ঠিক আছে? তো চকলেট, আইসক্রিম এগুলো এক্সট্রা অ্যাডেড সুগার থাকে, যেগুলো ডেফিনেটলি সুগার ইজ পয়জন। তো আমি কেন নেব ভাই? আমি আমার নিজের বাচ্চাকে পয়জন দেবো? আমি নিজেই পয়জন নেব যখন আমি নিজে একটা হিলিং পিরিয়ডের মধ্যে রয়েছে, একটা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছে। প্রেগনেন্সি ইটসেলফ স্পিরিচুয়াল জার্নি। তুমি কোনো সোলকে অ্যাট্রাক্ট করেছো, সেই সোল তোমাকে অ্যাট্রাক্ট করেছে, সেই সোল তোমায় চুজ করেছে, তার জীবন শুরু হচ্ছে, তার আগে আমি তাকে সুগার দিয়ে দেবো? আমি তো সেই সময় মানে আমার যখন প্রেগনেন্সি চলছিল, আই ডোন্ট থিঙ্ক যে আমি কোনো এক্সট্রা সুগার নিয়েছি। চা খেয়েছি, ম্যাক্সিমাম আমি গ্রিন টিই খেতাম উইদাউট সুগার ডেফিনেটলি। তো এক্সট্রা অ্যাডেড সুগার আমি খাইনি। আমি মানে আমার 9 মাসের জার্নি, তো ডেফিনেটলি শীতকালটাও এসেছিলো। শীতকালে আমি একদিনও মানে নট ওয়ান সিপ আমি কফি খাইনি। তো তোমাকে স্ট্রিক্ট হতে হবে, ঠিক আছে, নিজের প্রতিও। এবার এটা প্রথম হঠাৎ করে এলে না খুব সমস্যা আসে। এবার তুমি যদি হিলিংটা আগে শিখে নাও, তাহলে তোমার বডি মাইন্ড অ্যাডজাস্ট হয়ে যাবে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, সেটাই তোমাকে ইউনিভার্স, সেটাই তোমার লাইফে ট্রিগার করবে। তোমার সাবকনসিয়াস মাইন্ড, তোমার যদি কোনো কিছুর প্রতি, প্রথম কথা আমার লোভ লালসা আসেনি, বাট আমি বলছি যদি লোভ লালসা আসেও তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সুইচ করে যাবে অন্য কিছুতে। হয়তো মনে হয়ে যাবে যে না এটা ঠিক হচ্ছে না। তো এই জন্য ইনটিউশন ডেভেলপ করা ভীষণভাবে প্রয়োজন। এই জন্য থার্ড আই চাকরা অ্যাক্টিভেট করা প্রেগনেন্সিতে কেন প্রয়োজন সেটা আমি কিন্তু বারবার করে বলছি। কারণ ইনস্ট্যান্ট এবং শুধুমাত্র প্রেগনেন্সি জার্নি নয়, ওয়েন ইউ ডেলিভার ইউর বেবি, তারপরেও সারা জীবনই তোমাকে তো ইনটিউটিভ হতেই হবে। নাহলে তোমার বাচ্চার জন্য ভালো খারাপ কোনটা তুমি কী করে বুঝবে? যদি তোমার নিজের থার্ড আই ব্লক থাকে, তাহলে তুমি কীভাবে বুঝবে তার জন্য কি করা উচিত না করা উচিত? এই জন্য বহু মানুষ যে সমস্যা নিয়ে আসে, মেনলি পেরেন্টসরা যে সমস্যা নিয়ে আসে, বাচ্চা রিলেটেড সমস্যা নিয়ে আসে, যে বাচ্চাকে ট্যাকেল করতে পারছে না, বা এটা একটু বেশি মানে ছোটো বাচ্চাদের সেরকম কিছু না, মানে মোটামুটি 8-10-12 বছরের আমার কাছে খুব আসে যে পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না বা কিছু। এগুলো মাতৃগর্ভ থেকে সব কিছু কিন্তু ঠিক হয়ে যায়, ঠিক আছে? তো যাই হোক না কেন, সেই জন্য আমি এতটা সিগনিফিকেন্টলি ব্যাপারটাকে কিন্তু প্রোভাইড করছি, ইনফরমেশনগুলো আপনাদের কাছে প্রেজেন্ট করছি এই ভিডিওটি। তো সেক্ষেত্রে যেটা বলার যে ডেফিনেটলি ইমোশনালি ভীষণ স্ট্রং থাকতে হবে। তো সেই জন্য যা যা কিছু আনইম্পর্টেন্ট, ইনসিগনিফিকেন্ট, যা যা কিছু খারাপ জাঙ্ক ফাস্ট ফুড, অন্যান্য কিছু যেমন আজিনামোটো বা এমএসজি, এই ধরনের জিনিসগুলো একেবারে ডিসকার্ড করে দিতে হবে। আমি লাইক চাউমিন, ফ্রাইড রাইস, রোল, বিরিয়ানি এগুলো কিছুই খাইনি, ঠিক আছে? ওই সময়টা আমি কিছুই খাইনি। আমি ওই চাটাও নেশার জিনিস, ঠিক আছে? এখন যেমন একটু সমস্যা হচ্ছে, আমি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সই বলছি, মানে এখন এত বেশি কাজের মধ্যে রয়েছি যে আমার চা না খেলে হচ্ছে না, ঠিক আছে? 2-3 বার, মিনিমাম তো 2 বার লাগছেই। আর কম পাওয়ারের চা দিয়ে বা গ্রিন টি দিয়ে আমার চলছে না, ঠিক আছে? আমার একটুখানি হাই ট্যানিন প্রয়োজন হচ্ছে এই মুহূর্তে। কিন্তু ওই সময়টায় আমার তখন প্রচুর কাজ ছিল, ঠিক আছে? আমি প্রতিদিন কাজ করতাম, মানে আমার কাজটা যেহেতু পুরোপুরি অনলাইন বেসে ছিল, ওয়ার্ক ফ্রম হোম আমি করতাম, কিন্তু আমি স্ট্রেস নিতাম না, ঠিক আছে? এবং আমার প্রেগনেন্সি জার্নিতে আমাকে এটা শিখিয়েছে, যেটা আমি প্রেগনেন্সির আগে পর্যন্ত আমি না কোনো এনার্জি যেটা আমার জন্য এই মুহূর্তে ইম্পর্টেন্ট নয় সেটাকে আমি ডিসকার্ড করতে পারতাম না। আমি সেটা একটা উদাহরণ দিয়ে বলছি। প্রেগনেন্সি জার্নি আমাকে এটা শিখিয়েছে যে ইউ হ্যাভ টু ডিসকার্ড আননেসেসারি এনার্জিস। প্রথম কথা, হিলিংয়ের মাধ্যমে এটা করা যায়, কর্ড কাটিং করা যায়, নেগেটিভ এনার্জিস ডিসকার্ড করা যায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি এতটা ওয়ার্কাহলিক ছিলাম, সেটা আমি এখনও আছি, কিন্তু এখন আমি জানি যে এটা আমি বুঝেছি যে আমি মানে যেহেতু আমার অনলাইন পুরো সিস্টেম, তো আমাকে যদি কেউ রাত 2টোর সময় মেসেজ করতো, আমি তখন যদি এনিহাও উঠছি ওই সময়টা, মানে আমার ঘুম আসেনি বা হঠাৎ করে আমি দেখলাম
মোবাইলটা দেখলাম কটা বাজে, বা আমি হয়তো বাথরুমের দিকে একটু ওই সময় যাচ্ছি, তখনও আমি মেসেজ করতাম। এটা আমার বিফোর প্রেগনেন্সি ছিল। যখন প্রেগনেন্ট হয়েছি সঙ্গে সঙ্গে যে ব্যাপারটা আমার কাছে চলে এসছে তা নয়, একটু সময় লেগেছে, কিন্তু এটা প্রেগনেন্সির সময়তেই হয়েছে যে আমি তখন থেকে মানে কাজ কমিয়ে দিতে শুরু করি। কারণ তখন আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আমার বেবি, আমার হেলথ, এবং তার সাথে সাথে আমি এটা ভাবিনি বাট আমার ইমোশনের যত্ন আমি নিজে নিতে শুরু করেছি, এবং আমি টক্সিক এনার্জির মধ্যে যেতাম না। তো সেটা ডেফিনেটলি আমি নিজে যে অ্যাকশন নিয়েছি বা কিছু তা না, যেহেতু আমি হিলিং আগে থেকে করতাম বা হিলিংয়ের সাথে জড়িত ছিলাম, আমি ওই সময় বহু মানুষকে মানে অনলাইন ওয়ার্কশপ করে বহু মানুষকে শিখিয়েওছি, বহু মানুষকে শিখিয়েছি। তো সেটাও লাইক আমার একটা মানে আমি কাউকে যে কিছু প্রোভাইড করতে পারছি পজিটিভ এনার্জি, সেটা আমারও কিন্তু পুণ্য তাতে জমছে, দ্যাট এই ফিল। ঠিক আছে, তো যাই হোক, এটা একটা ব্যাপার। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ওই সময়তে ওই যে কাট করা, যে না রাত 2টোর সময় বা রাত 3টাতে মেসেজ করলে বা সকাল 8টাতে মেসেজ করলে আমাকে যে ইমিডিয়েট উত্তর দিতেই হবে তা নয়, একটা সিস্টেম থাকে। সিস্টেম আমি কিন্তু করে রেখেছিলাম যে আমার সকাল 10টা থেকে সন্ধে 6টা এটা হচ্ছে আমার মানে অফিসিয়াল টাইমিং, কিন্তু সেটা আমি মেনটেন করতাম না। এখনও কিন্তু আমি অনেককে রিপ্লাই করি, কিন্তু আগে যেমন আমি মানে পারতামই না, যে মনে হতো যে এমন না যে আমার লাইক ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাবে কি কাস্টমার হাতছাড়া হয়ে যাবে, তা নয়, বাট আমার ওই মুহূর্তেই সব কিছু করতে হবে। ঠিক আছে, যদিও আমার মানে তখন আর কি এমন একটি প্ল্যানেটারি পজিশন ওয়াইজ এমন কিছু দশা চলছিল, তার জন্য ইলিউশন ক্রিয়েট হওয়া মানে খুব নেগেটিভ, মানে অন্যান্যদের লাইফে থাকলে তো নেগেটিভ হতো ডেফিনেটলি, কিন্তু আমি মানে যারা হিলিংয়ের মধ্যে থাকে ওই নেগেটিভিটিটা অতটা ধরতে পারে না। তো আমি মানে রাহুর এনার্জিতে ভীষণভাবে ছিলাম ওই মুহূর্তে। তো সেই জন্য এখুনি করা, তাড়াহুড়ো করা, এবং আমার ডেফিনেটলি আমার যেহেতু এই ফায়ার এনার্জি মঙ্গল এনার্জি থাকে, তো সেই কারণে অ্যাকশন মানে কোনো ডিলে নয়। ঠিক আছে, কিন্তু ওই জার্নিতে আমাকে শিখিয়েছে, এটা অটোমেটিক হয়েছে, এটা আমি নিজে ম্যানিফেস্ট করিনি। এটা মানে আপনাদের কাছে এই কথাগুলো বলতে বলতে হঠাৎ করেই মনে হচ্ছে, এবং আমি খুব স্পন্টেনিয়াসলি কথাগুলো বলছি যে আমি তারপরে বা ইভেন মানে আফটার ডেলিভারি এটা আরও বেশি হয়েছে যে না, মানে তখন তো এতটাই বিজি হয়ে গেছি, মানে প্র্যাকটিক্যাল দিক থেকে দেখতে গেলে যে আমি এতটা বিজি হয়ে গেছি যে আমি আর করে উঠতে পারছি না সবাইকে মানে তখনই মেসেজ। তো দে হ্যাভ টু ওয়েট, আর তারা ওয়েট করছে। তো এটা থেকে আমি মানে এটাও শিখেছি, মানে এটা আমি বিজনেস লাইনের কথাও বলছি, যে কেউ যদি আগ্রহী হয় সে তোমার জন্য 2 দিন অপেক্ষা করবে, আর যারা 30 সেকেন্ডও অপেক্ষা করতে পারছে না তারা অ্যাকচুয়ালি আগ্রহী ছিলই না। ঠিক আছে, কারোর কোনো ইমার্জেন্সি বা এক্সেপশন হতেই পারে, বাট নর্মাল হচ্ছে এটা একটা প্রসিজিওর। তো যাই হোক না কেন, তো এটা একটা ব্যাপার। তো তোমার কোনটা উচিত তোমার লাইফে কোনটা অনুচিত সেগুলোকে বোঝা জানা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তো এখানে আমি মেনলি 2টো চক্রের কথা বললাম, থার্ড আই চক্র অ্যাক্টিভেট এবং হার্ট চক্র অ্যাক্টিভেট। ক্ষমা করে দেওয়া, এবং জিনিসগুলো তুমি হয়তো না ভুলছো, কিন্তু ওই সময়তে অন্তত সেগুলোকে আসতে দিও না, মানে সেই থটের মধ্যে বা তোমার সাথে কি পাস্টে হয়েছে বা কেউ তোমায় খারাপ করেছে এগুলো কিন্তু মনে হবে। অনেকের মানে ইমোশনাল ব্যাগেজ থাকে, পাস্ট ট্রমাগুলো কিন্তু ট্রিগার হয় মাঝে মধ্যে। তো ওগুলোকে থেকে যদি নিজের এনার্জিকে ডিসকার্ড করতে চাও, তাহলেও কিন্তু এই হিলিং যে কোনো ধরনের মেডিটেশন ভীষণভাবে কিন্তু হেল্প করবে, কর্ড কাটিং ভীষণভাবে হেল্প করবে। আচ্ছা, এরপর আমি বলবো এই প্রথম 3 মাসের কথাতেই যে ইমোশনাল, মেন্টাল, ফিজিক্যাল হেলদি থাকা ভীষণভাবে ইম্পর্টেন্ট। সারাউন্ডিংসে যারা রয়েছে তাদের সাথেই মিশবেন বা তাদেরকেই বলবেন, যারা আপনাকে ক্রিটিসাইজ করছে না, যারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করে। ক্রিটিসাইজ সামটাইমস ডেফিনেটলি কিন্তু ভালো, যে তাহলে আপনাকে সে আরও প্রোগ্রেসের দিকে নিয়ে যেতে হেল্প করবে। কিন্তু প্রেগনেন্সির সময়তে যেহেতু আপনি নিজে ইমোশনাল থাকছেন, সেই ক্রিটিসিজমটাকে আপনি কিন্তু খুব পজিটিভলি নাও নিতে পারেন। তো সেই জন্য আমি ওই মুহূর্তটার জন্য বারণ করছি, বাকি সব সময়ের জন্য নয়। ঠিক আছে, ক্রিটিসাইজ করলে মানুষ কিন্তু ডেভেলপ করে, মানে যারা আমরা ভাবি যে এরা ভালো না, এরা দুষ্টু, এরা অসৎ, এরা আমাদের লাইফে খারাপ করেছে, তারা খারাপ করেছে প্রবাবলি, এটা আমাদের প্রারব্ধ কর্ম যে তারা আমাদের লাইফে এসেছে, খারাপ করেছে, তো সেটা আমাদের খারাপ হয়েছে, আমরা দুঃখ পেয়েছি, আবার সেটা থেকে আমরা বেরোতেও পেরেছি। তাহলে একাধারে যেমন খারাপ করেছে প্র্যাকটিক্যাল দিক থেকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু স্পিরিচুয়াল অ্যাসপেক্ট থেকে তারা যে খারাপটা করেছে, খারাপটাকে আমরা রিসিভ করেছি, আমরা দুঃখ কষ্ট পেয়েছি, এবং আমরা নিজেদেরকে আরও মডিফাই করেছি, আপগ্রেড করেছি, ওই জায়গাটা থেকে ওপরে নিয়ে এসেছি, যে আমরা চিনে গেছি, আমরা রিকগনাইজ করেছি, আমরা আইডেন্টিফাই করেছি যে এরা আমার জন্য ঠিক নয়, এরা আমাকে খারাপের দিকে নিয়ে যাচ্ছে। তো এদের সাথে ওই কানেকশনটা ডিসকার্ড করা, বা আমি যদি ফিজিক্যালি কানেকশন ডিসকার্ড করতে নাও পারি, মেন্টালি ডিসকার্ড করা ভীষণভাবে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কর্ড কাটিংয়ের মাধ্যমে কিন্তু হয়েই যায়। ঠিক আছে,
তো যেটা বললাম যে প্রথম 3 মাস ভীষণ ভাইটাল, কোনো নেগেটিভিটির সাথে আমি থাকবো না, সমস্ত নেগেটিভ থটকে আমাকে দূরে সরিয়ে রাখতে হবে। আমার থার্ড আই, হার্ট চাকরা এবং আমার স্যাক্রাল চাকরাকে ভীষণভাবে ভালো রাখতে হবে, কারণ স্যাক্রাল চাকরা মানে স্বাধিষ্ঠান চক্র, সেই স্বাধিষ্ঠান চক্র এবং মূলাধার চক্র এগুলোকে ভালো রাখতে হবে, কারণ তার মধ্যেই আমাদের ইউটেরাস রয়েছে, আমাদের যে ওমটা ডেভেলপ হচ্ছে, তো তাকে হিল করা ভীষণভাবে কিন্তু প্রয়োজন। ঠিক আছে, যারা স্পিরিচুয়াল হিলিং শিখেছেন আমার কাছ থেকে বা যারা পরবর্তীকালে শিখবেন তারা এটা জানবেন, এবং যারা শিখেছেন তারা জানেন যে আমাদের স্পিরিচুয়াল হিলিংয়ে শুধু হাতের কাজ, যেরকম জেসাস ক্রাইস্ট, সাই বাবা বা অন্যান্য আরও মহান যারা ব্যক্তিত্ব, তারা কি করতো, যে হাত রাখলেই যেন সুস্থ হয়ে যাচ্ছে। তো এই আরোগ্যকরণ এই হাতের মাধ্যমেই হয়। স্পিরিচুয়াল হিলিং শিখলে আপনার হাতের মাধ্যমেই কিন্তু আপনার সমস্ত জীবনের সমস্যার সমাধান হবে, স্পর্শ পদ্ধতির মাধ্যমে সমাধান হবে। তো ওই মুহূর্তে আপনারা যদি শুধুমাত্র স্পর্শ করে রাখছেন আপনাদের স্বাধিষ্ঠান চক্র, আপনাদের আজ্ঞা চক্র, আপনাদের হার্ট চক্র বা অনাহত চক্র, তাহলে অটোমেটিক কিন্তু হিল হতে থাকবেন। এই সময়টা ভীষণ এসেনশিয়াল, 7টি চক্রের ব্যালেন্স রাখাটাও ভীষণভাবে প্রয়োজন। কিন্তু প্রথম এই প্রধান 3টে চক্রের কথা আমি বললাম, আবার নেক্সট ভিডিওতে বা অন্যান্য যখন ইনফরমেশন আরও আপনাদেরকে প্রোভাইড করব, আশা করব যে ওই ধরনের চক্রের কী সিগনিফিকেন্ট রয়েছে সেগুলো আপনাদেরকে বলার। তো আপাতত এইটুকুই মনে হচ্ছে, আপাতত আর কোনো ইনফরমেশন তো আমার কাছে এখন ডাউনলোড হচ্ছে না বা আসছে না যেগুলো আপনাদের কাছে শেয়ার করা উচিত। আপাতত যেটুকু বললাম সেটুকুই আপনারা মানবেন, আপনারা সেই মতো করেই চলার চেষ্টা করবেন। আর প্রথম 3 মাস যেটা বললাম যে তখন তো মানে উই ক্যান্ট ফিল, উই ক্যান অনলি টাচ, বা তাদের যে একটু বাটারফ্লাই মতো তাদের মুভমেন্ট বা কিছু, এগুলো আমরা কিন্তু বুঝতে পারি না প্রথম 3 মাস। এবং প্রথম 3 মাস অবশ্যই কিন্তু এই বাইকে যাওয়া, সাইকেলে যাওয়া, টোটোতে যাওয়া, এই ধরনের জিনিসগুলো যেখানে জার্কিং হচ্ছে একেবারেই উচিত নয়। আরও একটা জিনিস ভালোভাবে বলে দিই, একটা প্রিকশন, যেটা হচ্ছে যে সেই সময় কেউ বুঝবে না, প্রথম 3 মাস তো ভীষণ ক্যাজুয়াল থাকা যায়, এই ধারণায় কিন্তু একদম থাকবেন না। ওটাই হচ্ছে সবথেকে রিস্কি। ওটাতে যদি প্রিকশন না নেন, যদি ওই তিরিং বিরিং করেন, পরিষ্কার বাংলা ভাষাতে বললাম, তাহলে কিন্তু ওভার এক্সাইটমেন্ট বা ফিজিক্যালি রেস্ট যদি না নিচ্ছেন, ভালোভাবে যদি না থাকছেন, তাহলে কিন্তু অনেক সময় ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, তো সেই জন্য অবশ্যই এই সময়টাকে কিন্তু মানে ভীষণ উল্লেখযোগ্য সময় এটা। এবং যখন এনটি স্ক্যান হয়ে যাবে, যখন দেখবেন যে না রিপোর্ট সব ঠিক আছে, তখন আপনারা সেকেন্ড ট্রাইমেস্টারে চলে যাবেন। এবং সেকেন্ড ট্রাইমেস্টারে আই থিঙ্ক আবার নতুন নতুন কিছু ইনফরমেশন আপনাদেরকে প্রোভাইড করব। তো আজকে তাহলে এইটুকুই থাকুক। ঠিক আছে, সেকেন্ড ট্রাইমেস্টারে কীরকম কী হবে না হবে, যদিও আমি এই ভিডিওটা অ্যাকচুয়ালি শুরু করেছিলাম যে সেকেন্ড ট্রাইমেস্টারে কী হচ্ছে সেগুলো নিয়ে বলার জন্যই, কিন্তু আমার মনে হলো যে আগের ভিডিওগুলোতে আমি ফার্স্ট ট্রাইমেস্টারের এই যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম, এগুলো আমি বলিনি, মিস করে গেছি। সেখানে আরও অনেক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন, কিন্তু এই ইনফরমেশনগুলো আমি প্রোভাইড করিনি। এবং প্রথম 3 মাস ভীষণই ইম্পর্টেন্ট, তো সেই জন্য আমি কিন্তু এই তথ্যগুলো আপনাদেরকে পরিবেশন করলাম। তো যেটা লাস্ট বলার, যে ডাক্তার ছাড়া কোনো রকম পদক্ষেপ নেবেন না, ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো রকম পদক্ষেপ নেবেন না। ঠিক আছে, এটা বারবার মনে রাখবেন। হাসি খুশি থাকবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, আপনার বাচ্চা সুস্থ স্বাভাবিক হবে। আর যারা প্রেগনেন্ট এই ভিডিওটি দেখছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা। খুব সুস্থ একটি মানুষের আপনি জন্ম দিন, এবং আপনি ভালো থাকুন, তাকে ভালো রাখুন এবং সবাইকে ভালো রাখুন। আজকের ভিডিওটি এইটুকুই, ধন্যবাদ।